সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহর রহমতে। আজকে তোমাদের মাঝে বাংলা বিষয়ের 100টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এবং আশা করছি এমসিকিউ গুলো সমাধান করার পরে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পাবে এখান থেকে হচ্ছে বাংলা বিষয়, তো এটা সব জায়গায় আছে, মেডিকেল, বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, সব ক্ষেত্রেই এটা বাংলাটা তোমরা হচ্ছে কমন পেয়ে থাকো। আচ্ছা, তো শুরু করতেছি। দেখো, 1 নম্বরে যেটা আছে বিগত সালের প্রশ্ন, এগুলো হচ্ছে বিগত সালেও এই প্রশ্নগুলো এসে গিয়েছে। আচ্ছা দেখো, 1 নম্বর আছে কি, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কত বছর আগে তার বাবা মাকে হারিয়েছিল? দেখো, ক নম্বরে আছে 5 থেকে 6 বছর, খ নম্বরে আছে 7 থেকে 8 বছর, গ নম্বরে আছে 10 থেকে 11 বছর, এবং ঘ নম্বরে আছে 12 থেকে 13 বছর। আচ্ছা, তো প্রশ্নটা আবার আমি দেখাই যে বিলাসী গল্পে দেখো, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কত বছর আগে তার বাবা মাকে হারিয়েছিল? আচ্ছা, এটা হবে 10 থেকে 11 বছর। এটা হচ্ছে তুমি যখন টেক্সটটা পড়বে 10 থেকে 11 বছর, যখন তোমরা হচ্ছে এই যে বিলাসী গল্পটা তোমরা পড়বে, তখন এখান থেকে তোমরা হচ্ছে টেক্সটের ভিতরেই তোমরা এটা পাবে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় হচ্ছে 10 থেকে 11 বছর আগে তার বাবা মাকে হারিয়েছিল। আচ্ছা, তো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো, আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিকের কর্ণধারকে? তোমরা জানো যে আমার পথ প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রবন্ধ। এখানে দেখো, ক নম্বরে আছে গুরু, খ নম্বরে আছে তিনি নিজে, ঘ নম্বরে আছে নেতা, ঘ নম্বরে আছে সত্য। আচ্ছা, তাইলে হচ্ছে তোমরা এখানে তোমরা যখন আমার পথ প্রবন্ধটা পড়বে, তখন তোমরা দেখতে পারবে যে কবি নিজেই বলেছেন যে আমার কর্ণধার আমি, এবং আমার পথ দেখাবে আমার সত্য। তাইলে এর হবে কি, তিনি নিজে। তিনি নিজে, এটা হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে দেখো, তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর আবহন গাওয়া হয়েছে? তাহারই পরে মনে কবিতাটি তোমরা পড়েছো, কি একটি জনপ্রিয় কবিতা। আচ্ছা দেখো, ক নম্বরে আছে কি, হেমন্ত, বর্ষা, বসন্ত এবং শীত। আচ্ছা, তো তোমরা যখন কবিতাটি পড়বে, তখন দেখবে যে কবিতাটার মধ্যেই কবি যে তার একটা মনের রিক্ততা, সিক্ততা প্রকাশ করেছে, এবং এখানে যে একটা ঋতুর কথা বারবার এসেছে, সেটা হচ্ছে বসন্ত ঋতু। ঠিক আছে, তাহারই পরে মনে কবিতায় আবহন গাওয়া হয়েছে বসন্ত ঋতু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি 4 নম্বরে যেটা আছে, বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? আচ্ছা, বিদ্রোহী কবিতাটি তোমরা পড়েছো, এটিও কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা। এবং এখানে দেখো, ক নম্বর আছে দোলন চাপা, খ নম্বর আছে ফণি মনসা, ঘতে আছে অগ্নিবীণা, এবং ঘতে আছে বিষের বাসি। আচ্ছা, এগুলো হচ্ছে, যেমন অগ্নিবীণা, বিষের বাসি, দোলন চাপা, এগুলো তোমার হচ্ছে কবি নজরুল ইসলামেরই হচ্ছে লেখা সাহিত্যকর্ম। তো এখানে হচ্ছে দেখো, এখানে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত, এটা তোমাদেরকে আমি বলে দিই। যখন হচ্ছে তোমরা এটার পাঠ পরিচিতিটা পড়বা এই কবিতাটার, তখন দেখবা যে ওইখানে লেখা আছে যে বিদ্রোহী কবিতাটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। অর্থাৎ অগ্নিবীণা কাব্যে বিদ্রোহী কবিতা ছাড়াও অসংখ্য কবিতার সমগ্র সমাহার আছে, এবং সেখান থেকে হচ্ছে বিদ্রোহী কবিতাটি চয়ন করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এটা দেখাও, রেইনকোট গল্পে নুরুল হুদা কার আসবাবপত্র সামলাতেন? আচ্ছা, এখানে আছে দেখো, প্রিন্সিপাল আছে ডক্টর আফাজ আহমদ, মিন্টু, ইসাক। দেখো, প্রিন্সিপাল, মিন্টু, ইসাহাক, ডক্টর আফাজ আহমেদ, এগুলো সবই হচ্ছে রেইনকোট গল্পটার চরিত্র। আচ্ছা, তো এখানে হচ্ছে রেইনকোট গল্পে প্রশ্নটা আছে কি, রেইনকোট গল্পে নুরুল হুদা কার আসবাবপত্র সামলাতেন? তো এটা হচ্ছে যে অ্যান্সার, সেটা হচ্ছে এটা, ডক্টর আফাজ আহমেদ। ডক্টর আফাজ আহমেদের আসবাবপত্র তিনি সামলাতেন, অর্থাৎ নুরুল হুদা হচ্ছে এই গল্পটা মূল চরিত্র, বা ওনার জবানিতে এই গল্পটা বর্ণিত হয়েছে। আচ্ছা, তারপরে আমরা দেখি 6 নম্বরে দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার রক্তের কথা বলা হয়েছে? দেখো, আছে কি রফিক, সালাম, বরকত, সবকটি। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার রক্তের কথা বলা হয়েছে? ক নম্বরে আছে দেখো রফিক, সালাম,
বরকত সবকটি। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতাটি তোমরা যারা পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা উত্তর কি হবে। এখানে হচ্ছে রফিক, সালাম, বরকত সবার নামই উল্লেখ আছে, অর্থাৎ যারা বাদশা শহীদ, বাদশার জন্য জীবন দিয়েছিল তাদের সকলের নামই এখানে উল্লেখ আছে। তাহলে এটা অ্যান্সার হবে সবকটি। ঠিক আছে, আর এটা এটা কিন্তু দেখো এটা কিন্তু হচ্ছে দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ ইম্পর্টেন্ট, এটা তোমরা হচ্ছে নোট করে রাখতে পারো। এরপরটা আমরা দেখি 18 বছর বয়স কবিতায় এ বয়স কিসের সাথে লড়াই করে। ক নম্বরে আছে দেখো জরা, খ নম্বরে আছে মৃত্যু, ঘতে আছে বাধা এবং ঘতে আছে সবকটি। তো 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের যে একটা কবিতা আছে, বিখ্যাত একটি কবিতা 18 বছর বয়স, তো এই কবিতার এ বয়সে কিসের সাথে লড়াই করে। তো জরা, মৃত্যু এবং বাধা, 18 বছর বয়সের একজন তরুণ কিন্তু জরা, মৃত্যু এবং বাধা সবগুলোর সাথেই কিন্তু লড়াই করে। সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হবে সবকটি। দেখো সবকটি, এটা হচ্ছে অ্যান্সার। আর এটা কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, সুতরাং এটা হচ্ছে তোমরা গুরুত্বের সাথে দেখবে। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো মাসি পিসি গল্পে আহ্লাদির স্বামীর নাম কি। তোমরা জানো যে মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে একটি গল্প আছে তোমাদের পাঠ্য বইয়ে, এবং সেখানে আহ্লাদি যে চরিত্রটা এবং আহ্লাদির স্বামীর নাম ছিল কি। দেখো ক নম্বর আছে কানাই, খ নম্বর আছে যোগু, ঘ নম্বর আছে কৈলেশ এবং ঘ নম্বর আছে গোকুল। আচ্ছা, তো মাসি পিসি তোমরা যারা গল্পটা পড়েছো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মাসি পিসি গল্পে আহ্লাদির স্বামীর নাম কি ছিল। তো এটা সঠিক উত্তর হবে যোগু। যোগ্য, এখানে কিন্তু কানাই ছিল, এখানে কৈলেশ ছিল এবং গোকুল ছিল। এরা সবাই হচ্ছে মাসিপিসি গল্পের এক একটা চরিত্র। কিন্তু মাসিপিসি গল্পটা আমরা পড়ার সময় আমরা দেখতে পাই যে মাসিপিসি গল্পে আহ্লাদি যে নায়িকা চরিত্র বলতে পারি, সেখানে যে তার স্বামী যার সাথে তার বিয়ে হয়েছিল সে হচ্ছে যোগু। তারপরটা আমরা দেখি লালসালু উপন্যাসে মজিদ কার ঘরে আশ্রয় নিয়েছিল। আচ্ছা, লালসালু উপন্যাসে মজিদ কার ঘরে আশ্রয় নিয়েছিল। দেখো লালসালু উপন্যাসটা কিন্তু হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস। এখানে হচ্ছে তোমার যে বন্ডপীর বা এইসব যারা হচ্ছে ব্যবসা করে অর্থাৎ ধর্ম ব্যবসায়ীদের নিয়ে কিন্তু এই উপন্যাসটি লেখা হয়েছে। তো এখানে দেখো ক নম্বর আছে খালেক ব্যাপারী, ঘতে আছে মোদাচ্ছির পীর, ঘতে আছে রহিমে এবং ঘতে আছে তাহের এবং কাদের। আচ্ছা, তো লালসালু উপন্যাসে হচ্ছে খালেক ব্যাপারী হচ্ছে গ্রামের মাতবর কিসিমের এক লোক আমরা দেখতে পাই। ঘ নম্বর আছে মোদাচ্ছের পীর, ঘ নম্বর আছে রহিমা এবং ঘ নম্বর আছে তাহের এবং কাদের। আচ্ছা, তো লালসালু উপন্যাসটি মূলত লালসালু উপন্যাসে মজিদ মূলত আশ্রয় নিয়েছিল হচ্ছে তোমার খালেক ব্যাপারীর ঘরে। খালেক ব্যাপারী হচ্ছে গ্রামের মাতবর কিসিমের এক লোক ছিল। আচ্ছা, এরপরটা আমরা দেখি সিরাজউদ্দৌলা নাটকের মীর জাফরের পুত্রের নাম কি ছিল। আচ্ছা, সিরাজউদ্দৌলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ তোমাদের হচ্ছে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নাটক, এবং এখানে যে মীর জাফর ছিল অর্থাৎ যাকে আমরা বিশ্বাসঘাতক হিসেবে চিনি, সেই মীর জাফরের যে পুত্র নামটি কি ছিল। দেখো ক নম্বরে আছে মিরন, উমিচাঁদ, রাজবল্লভ, শওকত জং। এখানে যে মিরন, উমিচাঁদ, রাজবল্লভ এবং শওকত জং সবাই হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকের এক একটি চরিত্র। তো এখানে হচ্ছে মিরন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে মীর জাফরের পুত্র। আচ্ছা, তো আমরা 11 নম্বরে চলে যাই। দেখো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি। আচ্ছা, দেখো ক নম্বর আছে 8টি, খতে আছে 10টি, গতে আছে 32টি এবং ঘতে আছে 11টি। তো আমরা জানি যে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমরা গুরুত্ব সহকারে দেখবা। এরপরটা দেখো ওই এবং ও কোন ধরনের স্বরবর্ণ। আচ্ছা, আমরা জানি যে বাংলা যে স্বরবর্ণগুলো আছে সেখানে হচ্ছে মৌলিক এবং যৌগিক দুই ধরনের স্বরবর্ণ আমরা পাই। সেখানে হচ্ছে দেখো ওই সেখানে হচ্ছে তোমার ওই এবং ও, এই দুইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। স্বরবর্ণের ভিতরে ও এবং ও এই দুটো হচ্ছে যৌগিক স্বরবর্ণ কেন? কারণ হচ্ছে সবগুলো স্বরবর্ণ হচ্ছে মৌলিক, অর্থাৎ সবগুলো স্বরবর্ণকে ভাঙা যায় না, আর ও এবং ওকে কিন্তু ভাঙা যায়। আচ্ছা, তো এই জন্য হচ্ছে ও এবং ও যৌগিক স্বরধ্বনি, যৌগিক। আচ্ছা, তারপরে আমরা দেখি। আচ্ছা, এখানে তোমরা দেখো যে এটা আছে যে প্রদত্ত বর্ণটি কোন বর্ণের যোগে গঠিত, মানে এই যে বর্ণটি এটা হচ্ছে
কোন বর্ণের যোগে গঠিত? আচ্ছা আমরা দেখতে পাই এখানে যে আছে জ যোগ ইয়, ঘ যোগ ইয়, জ যোগ মূর্ধন্য ন এবং গ যোগ মূর্ধন্য ন। তো আমরা হচ্ছে দেখি যখন আমরা জ্ঞান লিখি, আমরা যখন জ্ঞান শব্দটা লিখি তখন কিন্তু হচ্ছে এটা আমাদের ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে দেখো, এটা সঠিক উত্তর হবে জ যোগ ইয়। দেখো জ্ঞান অর্থাৎ এটা সমান সমান জ যোগ ইয়। আচ্ছা আমরা তারপর চলে যাই। দেখো উদ্দার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্দার, দেখো উদ্দার শব্দে আমরা জানি সন্ধি বিচ্ছেদ অংশ তোমরা যারা পড়েছো তারা তোমরা নিশ্চয়ই হচ্ছে এটা পেয়ে থাকবা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো ক নম্বর আছে উদ্যোগ দ্বার, খতে আছে উদ্যোগ হার, ঘতে আছে উযোগ দ্বার এবং ঘতে আছে উদ্যোগ আর। তো উদ্দার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ্যোগ হার, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা তারপর দেখো মৃন্ময়, মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখো মৃন্ময় শব্দ তোমার সন্ধি বিচ্ছেদ অংশে এটাও তোমরা পেয়ে থাকবা যে মৃন্ময় সন্ধি বিচ্ছেদ কোনটি। ক নম্বর আছে দেখো মৃণযোগময়, মৃতযোগময়, মৃৎযোগময় এবং মৃযোগময়। আচ্ছা মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মৃৎযোগময়। আচ্ছা সন্ধি বিচ্ছেদ অংশটা তোমরা ভালো মতো পড়লে এরকম এমসিকিউ অনেকগুলো তোমাদের কমন আসবে আশা করছি। তারপর দেখো কোনটি নিপতনের সিদ্ধ সন্ধি? আচ্ছা নিপতনের সিদ্ধ সন্ধি কোনটা? দেখো সংস্কার, কুলটা, ষোড়শ, খ এবং গ উভয়। আচ্ছা নিপতনের সিদ্ধ সন্ধি, সন্ধি ভিতরে হচ্ছে নিপতনের যে সিদ্ধ একটা সন্ধি চ্যাপ্টার আছে সেখানে দেখো সংস্কার, কুলটা, ষোড়শ। তো এখানে দেখো খ নম্বরে আছে কুলটা, ঘ নম্বরে আছে ষোড়শ, উভয় কিন্তু সঠিক অ্যান্সার। এজন্য সঠিক উত্তর হবে খ এবং গ উভয়। আচ্ছা নিপতনের এখানে খ এবং গ উভয় হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর দেখো সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ আমরা জানি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন বা একপদীকরণ। তো এখানে দেখো আছে মিলন এবং সংক্ষেপণ। আমরা হচ্ছে এইসব এমসিকিউ গুলোর ক্ষেত্রে আমরা সংক্ষেপণ শব্দটাকে গুরুত্ব দিব। তাহলে আমরা জানলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, ঠিক আছে। যদি সে সংক্ষেপণ না থাকে সেক্ষেত্রে তুমি মিলনকে প্রাধান্য দিতে পারো। তারপর দেখো উপশহর কোন সমাস? উপশহর কোন সমাস? আচ্ছা উপশহর দেখো উপশহর কোন সমাস? এখানে উপশহরের সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে হচ্ছে এটা হবে অব্যয়ভাব সমাস। দেখো ক নম্বরে আছে তৎপুরুষ, খ নম্বর আছে অব্যয়ভাব, ঘ নম্বর আছে কর্মধারয় এবং ঘ নম্বর আছে বহুব্রীহি। তাহলে আমরা জানলাম যে উপশহর, এখানে উপশহর মানে শহরের উপ সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে এটা অব্যয়ভাব সমাস। তারপর দেখো স্মৃতিসৌধ কোন সমাসের উদাহরণ? ক নম্বরে আছে ষষ্ঠী তৎপুরুষ, খ নম্বরে আছে মধ্যপদলোপী কর্মধারয়, ঘ নম্বরে আছে বহুব্রীহি এবং ঘ নম্বরে আছে দ্বন্দ্ব। আচ্ছা তো স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ সমাসটা আমরা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখবো যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা হচ্ছে স্মৃতিসৌধ। আমরা যখন সন্ধি বিচ্ছেদ করতে মানে সমাস যখন আমরা ব্যাসবাক্য করতে যাব তখন দেখবা যে স্মৃতিসৌধে হচ্ছে একটা মধ্যপদ লোপ পাবে এবং এটা কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত। তারপর দেখো উপসর্গ শব্দের কোথায় বসে? আমরা জানি যে উপসর্গ শব্দের সবসময় প্রথমে বসে। এখানে অ্যান্সার আছে কি দেখো প্রথমে, শেষে, মাঝে, কোথাও না। তো আমরা জানি উপসর্গ শব্দের প্রথমে বসে। আচ্ছা তারপর দেখো বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দের বি উপসর্গটি, বিজ্ঞান শব্দের এই যে বি উপসর্গটা আছে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো এখানে আছে অভাব, গতি, বিশেষ, বিপরীত। অভাব, গতি, বিশেষ, বিপরীত। সঠিক আনসার হচ্ছে বিশেষ, অর্থাৎ বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। তো বি শব্দটা হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো তোমাদের দেখাই এখানে লিখে, বিযোগ জ্ঞান, বি হচ্ছে বিশেষ, জ্ঞান হচ্ছে জ্ঞান। আচ্ছা তাহলে হচ্ছে এই বিটা, এখানে যে বিটা আছে এটা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে তাহলে সঠিক আনসার হবে বিশেষ। তারপর দেখো হাতল শব্দের ল কোন ধরনের প্রত্যয়? তো আমরা যখন প্রত্যয় নির্ণয় করেছিলাম তখন এটা হচ্ছে বর্ণনা করেছিলাম এটা। দেখো এখানে আছে কি কৃত, তদ্বিত, বিদেশি এবং তদ্ভব। তো হাতল শব্দের যে ল মানে এই যে এটা, এখানে যে এই লটা, এই লটা হচ্ছে কোন ধরনের প্রত্যয়? আচ্ছা তো আমরা
দেখি অপশনে আছে কি কৃত, তদ্বিত, বিদেশি এবং তদ্ভব। আচ্ছা, তো আমরা জানি যে হাতল শব্দের লটা হচ্ছে তদ্বিত প্রত্যয়। আচ্ছা, আমরা 23 নম্বরে চলে আসছি। দেখো পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন কারক? পুকুরে মাছ আছে, এখানে পুকুরে কোন কারক? পুকুরে দেখো অপদান, অধিকরণ, কর্ম এবং করণ। তো পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, পুকুরে হচ্ছে মাছ আছে, এখানে পুকুর, এই যে এটা বোঝানো হয়েছে যে এখানে পুকুর কোন কারক। আচ্ছা, তো আমরা যখন কারক পড়েছিলাম তখন আমরা নিশ্চয়ই এটা বর্ণনা করেছিলাম। দেখো অপদান, ক নম্বর আছে অপদান, খ নম্বর আছে অধিকরণ, খ নম্বর আছে কর্ম, ঘ নম্বর আছে করণ। তো আমরা জানি যে এটা অধিকরণ কারক, অর্থাৎ পুকুরের মাছ আছে, এখানে পুকুরটা হচ্ছে অধিকরণ কারকের আওতাভুক্ত। আচ্ছা, তো আমরা এখন 24 নম্বরে চলে যাচ্ছি। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারক? জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে হচ্ছে কর্ম, করণ, অপদান, অধিকরণ। এখানে দেখো জনে জনে কোন কারক, এটা প্রশ্নে কিন্তু চেয়েছে যে জিজ্ঞাসিব জনে জনে। দেখো ক নম্বর আছে কর্ম, খ নম্বর আছে করণ, ঘ নম্বরে আছে অপদান, ঘ নম্বর আছে অধিকরণ। আচ্ছা, যেহেতু বলা হয়েছে দেখো জিজ্ঞাসিব জনে জনে, মানে জনে জনে মানে কি, মানে জনে জনে একজনের পর আরেকজন একে হচ্ছে জিজ্ঞেস করা হবে। তো এখানে দেখো জনে জনে হচ্ছে করণ কারক, মানে এটা করণ মানে করবে, এই কাজ জিজ্ঞাসা করা হচ্ছে কাজটা, আর জনে জনে হচ্ছে মানে লোকদেরকে জিজ্ঞাসা করবে, এজন্য এটা করণ কারক। তারপর দেখো তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? এই যে এখানে যে তিলে শব্দটা আছে, তিলে কোন কারক, এটা প্রশ্নে চেয়েছে। অধিকরণ, অপদান, কর্ম, করণ। আচ্ছা, দেখো তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? দেখো তিল কিন্তু বাঙালি আমরা হচ্ছে তৈল পাই, মানে তেল পাই, তো এটা হচ্ছে অপদান কারক। ঠিক আছে, মানে দেখো তিল কিন্তু একটা উপাদান, এটাকে যদি আমরা যদি ভাঙাই তখন হচ্ছে আমরা তেল পাই, তো এখানে তিলে কোন কারক? এখানে তিলে হচ্ছে অপদান কারক। তারপর দেখো সঠিক বানান কোনটি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সঠিক বানান কোনটি? তোমরা দেখবে ইতিমধ্যে এই যে সঠিক বানান, এই যে মুমূর্ষ, এই যে সঠিক বানানের মুমূর্ষ যে ক্ষেত্রে বানানটা, এটা অধিকাংশ প্রশ্নেই কিন্তু এসে থাকে। তো আমরা দেখি সঠিক বানান কোনটি। এখানে সঠিক বানান তোমরা মনে রাখবে যে এখানে সঠিক বানান হচ্ছে এটা, মুমূর্ষ। এটা দেখো তোমরা এটা খেয়াল রাখবে যে ময় রসুকার, ময় দীর্ঘকার, মূর্ধন্যস্বয় রসুকর, এটা হচ্ছে সঠিক বানান। তোমরা জাস্ট খেয়াল রাখবে যে প্রথমটা এবং শেষেরটা হচ্ছে রসুকার হবে এবং মধ্যেরটা হচ্ছে দীর্ঘকার হবে, এতটুকু খেয়াল রাখলে আশা করি তোমরা এমসিকিউটা সমাধান করতে পারবে। তারপর দেখো কোনটি শুদ্ধ বাক্য? এখানে দেখো শুদ্ধ বাক্যর ক্ষেত্রে ক নম্বরে আছে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, খ নম্বরে দেখো বিদ্যান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে, ঘ নম্বরে আছে বিদ্যানরা শ্রদ্ধা পায় এবং ঘতে আছে সবকটি। তো এখানে দেখো কোনটি শুদ্ধ বাক্য। শুদ্ধ বাক্য নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে আছে বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে এবং বিদ্যান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে, তাহলে যিনি বিদ্যান এটা তো একটা ব্যক্তিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সর্বসাকুল্যে এটা হচ্ছে শুদ্ধ বাক্য যে বিদ্যান ব্যক্তিকে সকলে শ্রদ্ধা করে। আচ্ছা, তোমরা শুদ্ধ বাক্যর হচ্ছে অনেকগুলো শুদ্ধ বাক্য নির্ণয় তোমরা ইতিমধ্যে পড়াশোনা করে এসেছো, সেখানে তোমরা হচ্ছে এরকম অনেকগুলো শুদ্ধ বাক্য পাবে এবং এই শুদ্ধ বাক্য নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এখান থেকে একটা বাক্য থেকে আরেকটা বাক্যের রূপান্তর, এটাও ওই একই হচ্ছে চ্যাপ্টারের আওতাভুক্ত। তো তোমরা পড়লে এগুলো আশা করি ইনশাল্লাহ সলভ করতে পারবে। তারপর দেখো প্রতিযোগিতা শব্দের সঠিক বানান কোনটি? ক নম্বর আছে দেখো প্রতিযোগিতা, এখানে কিন্তু হচ্ছে গয় দীর্ঘকার আছে, প্রতিযোগিতা এখানে গয় হ্রস্বইকার আছে, প্রতিযোগিতা দেখো এখানে বানান ভুল আছে এবং প্রতিযোগিতা এখানে বানান ভুল আছে। এখানে সঠিক বানান কোনটি? সঠিক যে কোন বানান তোমরা হচ্ছে খেয়াল করবে, যখন তোমরা হচ্ছে প্রতিযোগী লিখবে, দেখো যখন তোমরা প্রতিযোগী লিখবে, প্রতি জয়কার গয় দীর্ঘকার, প্রতিযোগী লেখার ক্ষেত্রে কিন্তু গয় দীর্ঘকার হবে, কিন্তু যখন প্রতিযোগিতা লিখবে তখন কিন্তু যখন প্রতিযোগিতা লিখবে তখন কিন্তু এই দীর্ঘইকার থাকবে না, তখন হ্রস্বইকার হবে, গয় হ্রস্বইকার হবে। তাহলে এখানে সঠিক হচ্ছে প্রতিযোগিতা, গয় হ্রস্বইকার। আচ্ছা, এরপরে আমরা দেখি অগ্নি শব্দের সমর্থক শব্দ কোনটি। তো আমরা সমর্থক শব্দগুলো এর আগে আমি ক্লাস নিয়েছি, তোমরা হয়তো
বুঝতে পারতেছো, যারা যারা পড়াশোনা করেছো বা এটা জানো। অগ্নি শব্দের সমার্থক শব্দ দেখো অনিল, অনল, অর্ণব, অলোক। আচ্ছা দেখো এখানে অগ্নি শব্দের সমার্থক শব্দ যখন আমরা পড়ি তখন দেখবা যে অনলটা হচ্ছে অগ্নি শব্দের সমার্থক শব্দ। অগ্নি বলতে বোঝানো হচ্ছে আগুনকে, অর্থাৎ আগুনের সমার্থক শব্দ অগ্নি, অনল, এরকম আরো অনেকগুলো সমর্থক শব্দ রয়েছে। সমর্থক শব্দগুলো যখন তোমরা পড়বে বা মনে রাখার চেষ্টা করবে তখন তোমরা দেখবে যে অগ্নি শব্দের অনেকগুলো সমর্থক শব্দের মধ্যে অনলটাও কিন্তু রয়েছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অনল। তারপর দেখো গিন্নি কোন ধরনের শব্দ? গিন্নি, আচ্ছা গিন্নি কোন ধরনের শব্দ? ক নম্বর আছে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি। আচ্ছা তৎসম হচ্ছে তার সমান, তদ্ভব, আচ্ছা এগুলো হচ্ছে তোমরা পড়ে এসেছো শব্দ যে এটা আছে চ্যাপ্টারটা আছে ওইখানে, আবার শব্দ গঠনের যে চ্যাপ্টারটা, তো দেখো যে তৎসম, তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি। তো আমরা জানি যে গিন্নি হচ্ছে অর্ধতৎসম শব্দ। অর্ধতৎসম শব্দ অর্থাৎ এটা পুরোপুরি তৎসম শব্দ না। তৎসম শব্দ হচ্ছে কিন্তু তোমার কি বলে ওটাকে সংস্কৃত শব্দ। সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো এসেছে সেগুলোকে বলা হয় আচ্ছা। তো দেখো অর্ধ তৎসম শব্দ মানে হচ্ছে এটা অর্ধেক তৎসম, মানে পুরোপুরি তৎসম শব্দ না। তারপর দেখো অক্সিজেনের সঠিক পরিভাষা কোনটি? পরিভাষার চ্যাপ্টার থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পরীক্ষা আসে। তো তোমরা যারা পরিভাষার এটিগুলো পড়েছো, পরিভাষাগুলো অনেকগুলো পরিভাষা দিয়ে আছে তোমাদের বইতে। তো সেখানে তোমরা দেখবে যে অক্সিজেনের পরিভাষা আছে অম্লজান, উদজান, যবক্ষারজান এবং বাষ্প। আচ্ছা এখানে অক্সিজেনের সমর্থক শব্দ দেওয়া আছে অম্লজান, ঠিক আছে, অম্লজান এটা হচ্ছে অক্সিজেনের সমর্থক শব্দ। তারপর আমরা দেখি একাদশী বৃহস্পতি এর অর্থ কি? দেখো একাদশী বৃহস্পতি কিন্তু এটা বাগধারা। বাগধারায় দেখো ক নম্বর আছে ভীষণ বিপদ, খ নম্বর আছে পরম বন্ধু, গতে আছে সৌভাগ্যের বিষয় এবং গতে আছে অসম্ভব বস্তু। তো একাদশী বৃহস্পতি এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়, মানে হচ্ছে খুশি হওয়া। একাদশী বৃহস্পতি এরকম বলে যে তুমি এলে না যেন একাদশী বৃহস্পতি, বা তুমি এলে এটা যেন আমার জন্য একাদশী বৃহস্পতি, অর্থাৎ তুমি এসেছো এটা যেন আমার জন্য সৌভাগ্যের বিষয়। তো একাদশী বৃহস্পতি বাগধারার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। আমরা তারপর দেখি অক্ষির অগোচরে এক কথায় কি হবে? দেখো অক্ষির অগোচরে এটা হচ্ছে এক কথায় প্রকাশ যে অংশটা আছে সেখানে এগুলো অনেকগুলো এক কথায় প্রকাশ দেওয়া আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। দেখো অক্ষির অগোচরে হচ্ছে এর উত্তর হবে পরোক্ষ। আচ্ছা দেখো এখানে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইটা বিষয় আছে। তো এখানে বলছে কি অক্ষির অগোচরে, এখানে অক্ষি শব্দের অর্থ হচ্ছে ধরো অগোচরে। আচ্ছা মনে করো যে এখানে বোঝানো হয়েছে এটা দিয়ে যে চোখের মানে তুমি যেটা দেখো না, মানে তোমাকে না দেখে যেটা করা হয়েছে বা তোমার অগোচরে যেটা করা হয়েছে সেইটা, তো সেটা হচ্ছে পরোক্ষ। আর প্রত্যক্ষ হচ্ছে তুমি সেটার সাথে যেটার সাথে জড়িত বা তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রত্যক্ষ কাজ। আর পরোক্ষ হচ্ছে অগোচরে তোমাকে যেটা না জানাই করা হয়েছে বা তুমি তোমাকে যেটা না দেখাই করা হয়েছে সেটা হচ্ছে পরোক্ষ। তো অক্ষির অগোচর এক কথায় প্রকাশ হবে পরোক্ষ। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো হাবাতে বাগধারাটির অর্থ কি? হাবাতে, আচ্ছা এটাও একটা গুরুত্বপূর্ণ বাগধারা হাবাতে। আচ্ছা দেখো ক নম্বর আছে হতভাগ্য, খ নম্বর আছে পেটুক, ঘতে আছে অতি দরিদ্র এবং ঘতে আছে অলস। আচ্ছা তো হাবাতে বাগধারাটির অর্থ হচ্ছে হবে অতি দরিদ্র। আচ্ছা বাগধারা অংশে তোমরা দেখবে যে বাগধারা যে আলাদা, এগুলো কিন্তু ইন্টারেস্টিং এক একটা অর্থ থাকে এক একটা বাগধারায়। হাবাতে যে বাগধারাটা সেটার অর্থ হচ্ছে অতি দরিদ্র, মানে যখন কেউ একদম নিম্ন শ্রেণীর বা অনেক বেশি দরিদ্র তখন তাকে হাবাতে বলা হয়। এরপর আমরা দেখি বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? এটা বাংলা সাহিত্যের ইতিহাসের একটা প্রশ্ন। দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, বিদ্যাসাগর আছে, বঙ্কিমচন্দ্র আছে, প্রেমচাঁদ মিত্র আছে। তো এখানে দেখো বাংলা গদ্যের জনককে, বাংলা গদ্যের জনক হচ্ছে অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে দেখো বিদ্যাসাগর আছে কিন্তু ওনার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র। বিদ্যাসাগর হচ্ছে ওনার উপাধি, ঠিক আছে। আচ্ছা তো তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো যে উনি বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য কবি সাহিত্যিক যাই বলো। তারপর বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি একজন স্বনামধন্য অবদান রেখেছেন বাংলা সাহিত্যে। বঙ্কিমচন্দ্র হচ্ছে বাংলা সাহিত্যের একজন কি বলে অনেক নাম করা সাহিত্যিক, যিনি হচ্ছে কি বলে কপলকুণ্ডলা নামে একটি উপন্যাস লিখেছেন এবং যেটা বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস হিসেবে পরিচিত। প্রেমচাঁদ মিত্র উনিও বাংলা সাহিত্যের একজন নামকরা আচ্ছা
নামকরা ব্যক্তিত্ব। তো এখানে দেখো বাংলা গদ্যের যে জনক, বাংলা যে গদ্যটা, এটা প্রথম যিনি হচ্ছে লেখা শুরু করছে বা গদ্য ভাষায় যিনি প্রথম গদ্য লেখা শুরু করছেন বাংলা ভাষায়, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার হাত ধরেই মূলত বাংলা গদ্যর সূচনা। তো এই জন্য বলা হয়েছে বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর। তারপর দেখো শেষের কবিতা কোন ধরনের রচনা। এটা আমি অসংখ্যবার বলেছি যে শেষের কবিতা কোন ধরনের রচনা, এটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে, বারবারই আসে। তোমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল, তারপরে হচ্ছে এছাড়াও গুচ্ছ, সব ক্ষেত্রে এবং এছাড়াও যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেখানে কিন্তু শেষের কবিতা কোন ধরনের রচনা, এটা প্রশ্নটা কমন এসে থাকে। তো এটাকে আমি অবশ্যই 3 স্টার দিব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শেষের কবিতা দেখো তোমরা, এখানে যে কবিতা লেখা আছে, দেখো এখানে যে কবিতা লেখা আছে, কবিতা দেখে আমরা অনেকে মনে করি যে এটা বোধহয় কবিতা, কিন্তু এটা কিন্তু কবিতা না, এটা হচ্ছে একটা উপন্যাস। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। এটা তোমরা মনে রাখবা যে কবিতা দেখেই কিন্তু কবিতা মনে করা যাবে না। এটা কিন্তু কনফিউজিং একটা প্রশ্ন তোমাদের জন্য। তো তোমরা মনে রাখবে যে শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস, এবং এটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটির রচয়িতা কে? দেখো ক নম্বর আছে মুনির চৌধুরী, খ নম্বর আছে সৈয়দ শামসুল হক, গ নম্বর আছে শওকত ওসমান, ঘ নম্বর আছে শারিনা হোসেন। এখানে দেখো অপশনে মুনির চৌধুরী, ইনি একজন বাংলাদেশের বিখ্যাত নাট্যকার, এবং ইনি হচ্ছে বাংলাদেশের অনেক যে অ্যাক্টিভিটিস ছিল তৎকালীন সময়ে, ওই সময় মুনির চৌধুরীর অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। সৈয়দ শামসুল হক একজন বিখ্যাত বাংলা সাহিত্যের লেখক, শওকত ওসমান একজন বিখ্যাত লেখক, এবং শারিনা হোসেনও একজন বিখ্যাত বাংলা সাহিত্যের লেখক। এদের অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য। তো দেখো পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যটির রচয়িতা কে? আচ্ছা, তো এটার হচ্ছে সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় এই কাব্যনাট্যটি হচ্ছে ওনার লেখা। তারপর দেখো বনলতা সেন কাব্যের রচয়িতা কে? বনলতা সেন যে কাব্য বা কবিতাটা, এটা যখন আমরা শুনি তখনই কিন্তু একজনের কথা আমাদের মাথায় আসে, আর সেটা সে হচ্ছে কে? বনলতা সেন। যখন আমরা শুনি তখনই যার নাম মাথায় আসে সে হচ্ছে জীবনানন্দ দাশ। কারণ বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের একটি মানে বহুল কি বলে পঠিত এবং বহুল আলোচিত সমালোচিত একটি কবিতা, যেটি জীবনানন্দ দাশ লিখেছেন। তো এখানে 4টা অপশন আছে দেখো, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন, নজরুল এবং শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা, তো বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশের একটি কবিতা। আর জীবনানন্দ দাশ হচ্ছে বরিশালের, উনি জন্মগ্রহণ করেছে বরিশালে, এটাও তোমরা মনে রাখবে। উনি একজন বরিশালের কি বলে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আচ্ছা, তারপরে দেখো কবর নাটকটি কার লেখা? কবর নাটক, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। দেখো ক নম্বর আছে জসিমউদ্দিন, খ নম্বর আছে মুনির চৌধুরী, ঘতে আছে সেলিম আল দিন, এবং ঘতে আছে মামুনুর রশিদ। তো এখানে যারা আছে, এখানে ম্যাক্সিমাম সবাই হচ্ছে প্রায় সবাই নাটক রচনা করছে, যেমন হচ্ছে মুনির চৌধুরী, সেলিম আল দিন, মামুনুর রশিদ সবাই নাট্যকার। তারপর দেখো এখানে কবর যে নাটকটা আছে, এই কবর নাটকটি মূলত লিখেছেন মুনির চৌধুরী। মুনির চৌধুরী একজন বাংলাদেশের প্রখ্যাত নামকরা ব্যক্তিত্ব, যিনি অনেকগুলো নাটক, তারপর বাংলা সাহিত্যে অনেক ওনার লেখনী আছে, অনেক অবদান আছে। তো তোমরা মনে রাখবে যে কবর নাটকটি হচ্ছে মুনির চৌধুরীর লেখা। এরপর আমরা দেখি চলিত ভাষার প্রবর্তক কে? দেখো প্রথম আছে প্রমোদ চৌধুরী, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর। দেখো প্রমোদ চৌধুরী তোমরা নিশ্চয় নাম শুনেছ, এবং প্রমোদ চৌধুরীর কিন্তু একটা লেখনীও আছে তোমাদের বইয়ে। তারপর দেখো রবীন্দ্রনাথকে চিনে না এমন কোনো মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। তারপর বিবেকানন্দের কথা বলা হয়েছে, ইনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত, এবং বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে যে 4 জন আছেন, 4 জনই হচ্ছে প্রখ্যাত ব্যক্তিত্ব। তো চলিত ভাষার যে প্রবর্তন করেছেন, বা প্রথম যিনি চলিত ভাষাকে নিজের আয়ত্তে এনে চলিত ভাষা দিয়ে তোমার প্রবন্ধ বা সাহিত্য রচনা করেছেন, সে হচ্ছে প্রমোদ চৌধুরী। তো তোমরা মনে রাখবে যে চলিত ভাষার প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে নার্সিং অথবা মেডিকেল পরীক্ষা দিতে চাও, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তারপর দেখো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? 41 নম্বর এমসিকিউতে আমরা চলে গিয়েছি। দেখো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ দেখো, ক নম্বরে আছে 7টি, খ নম্বরে আছে 8টি, ঘ নম্বরে আছে 10টি, এবং ঘ নম্বরে আছে 11টি। তো আমরা জানি যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, 10টি হচ্ছে মাত্রাহীন,
এবং 8টি হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। এটা তোমরা একটু মনে রাখবে, মনে রাখলেই সমাধান করতে পারবে। তারপর দেখো এই যে দেখো এটা একটা যুক্ত বর্ণ আছে, মূর্ধন্যয় হচ্ছে ইওর মতো যুক্ত আছে। তো আমরা যখন এটা দেখি তখন আমরা কিন্তু অধিকাংশ মনে করি যে এখানে বোধহয় মূর্ধন্য, দাঁড়াও আমি লিখছি, এখানে বোধহয় আছে মূর্ধন্য যোগ ইও, কিন্তু এটা কিন্তু ভুল। দেখো এটা কিন্তু অপশনই নাই যুক্ত বর্ণটি কোন বর্ণের যোগে গঠিত, মানে দুইটা যে বর্ণের যোগে হচ্ছে এই প্রদত্ত যুক্ত বর্ণটি হইছে, তো এইটা কোন কোন বর্ণের, তো এটা কিন্তু ভুল। কারণ এখানে হচ্ছে দেখো এই যে এটা কিন্তু দেখো তোমার এটা দেখো এই যে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, দেখো এটা যখন তুমি হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন যোগ করবা তখনই কিন্তু এই যুক্ত বর্ণটা পাওয়া যাবে। তো এটা কিন্তু একটা মনে রাখার বিষয় যে তোমার এরকম যে যুক্ত বর্ণটা তোমরা দেখবে এটা কিন্তু মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, এই দুইটা সহযোগে কিন্তু এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। তারপর দেখো কোনটি শুদ্ধ বানান, শুদ্ধ বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবে। দেখো এখানে আছে কি বিভীষিকা, 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 বিভীষিকা অর্থাৎ বিজীষিকা, অর্থাৎ চারটা যে এখানে শব্দ আছে, তো চারটা শব্দের ভিতরে একটা হচ্ছে শুদ্ধ বানান আছে, তো এটা তোমাদের খুঁজে বের করতে হবে। দেখো তো এখানে কোনটি শুদ্ধ বানান, এখানে দেখো বিভীষিকা এই বানানটা শুদ্ধ। দেখো এখানে প্রথম আছে একটা রস্বইকার, তারপর আছে একটা দীর্ঘইকার, তারপর আবার রস্বইকার, তারপর হচ্ছে কয় আকার, অর্থাৎ বয় রস্বইকার, বয় দীর্ঘইকার, মূর্ধন্য ষ রস্বইকার এবং কয় আকার হচ্ছে বিভীষিকা। অর্থাৎ মনে রাখবা যে প্রথমটা হচ্ছে রস্বইকার, তারপরটা হচ্ছে দীর্ঘইকার, অর্থাৎ এটা সঠিক উত্তর। এরপর দেখো মুমূর্ষু শব্দের সঠিক বানান কোনটি, এটা এর আগে আমরা সমাধান করেছি যে প্রথম হচ্ছে মনে রাখতে হবে এটার ক্ষেত্রে যে প্রথম রসুকার এবং শেষে রসুকার, মাঝখানে হচ্ছে দীর্ঘকার থাকবে। তো এখানে কোনটা আছে, প্রথম রসুকার শেষ রসুকার, মাঝখানে হচ্ছে দীর্ঘকার, এই যে এইটা, এই যে মুমূর্ষু, ময় রসুকার, ময় দীর্ঘকার এবং মূর্ধন্যস্বয় রসুকার, এটা হচ্ছে সঠিক আনসার মুমূর্ষু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমি ইতিমধ্যে বলেছিলাম। তারপর দেখো উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, সন্ধি বিচ্ছেদ অংশে তোমরা অনেকগুলো সন্ধি বিচ্ছেদ দেখতে পাবে, সেখানে উদ্ধার একটা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ। তো এটা তোমরা যখন সমাধান করবে তখন দেখবা যে উদ্ধার সহ সন্ধি বিচ্ছেদ হচ্ছে, দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, উদ্ধার ইকুয়াল টু উদ যোগ হার। দেখো এখানে দেখো উদ্ধার সন্ধি বিচ্ছেদ দেখো আছে উদ্যোগ দ্বার, উদ্যোগ হার, উযোগ দ্বার এবং উদ যোগ হার। আচ্ছা তো এটা সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ হার সমান সমান উদ্ধার। তোমরা যদি একটু খেয়াল করে পড়ো তাহলে অবশ্যই এগুলো তোমরা সুন্দর মতো সমাধান করতে পারবা আশা করি। তারপর দেখো 46 নম্বরে আছে সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি। আমরা কিন্তু 46 নম্বরে চলে এসেছি, প্রায় অর্ধেকের কাছাকাছি। সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ দেখো সমযোগবাদ, সংযোগবাদ, সহযোগবাদ, সমহসন্ত যোগবাদ। আচ্ছা দেখো সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমহসন্ত যোগ বাদ, অর্থাৎ গ ইজ দ্য রাইট আনসার, সংবাদ। তারপর দেখো গায়ক এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি, গায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে দেখো গাযোগ অক, গৈযোগ অক, গেযোগ অক এবং গাইযোগ অক। তো যখন আমরা গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদটা পড়েছি তখন কিন্তু আমরা খেয়াল করেছি যে গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গৈযোগ অক, অর্থাৎ সমান গায়ক। তারপর দেখো সমাস শব্দের অর্থ কি, বিশ্লেষণ, সংক্ষেপণ, মিলন, বিভাজন। আমরা আগেই বলেছিলাম যে সংক্ষেপণ এবং মিলন এই দুইটা কিন্তু সমাস শব্দের যে অর্থ সেখানে কিন্তু সংক্ষেপণ মিলন দুইটা আছে। তো সংক্ষেপণের ক্ষেত্রে গুরুত্বটা একটু বেশি থাকবে যখন সংক্ষেপণ তোমার অপশনে থাকবে, সংক্ষেপণ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা তারপরে দেখি 49 নাম্বার দেখো উপশহর কোন সমাস, এটা আগেও একবার সমাধান করেছি যে তোমার উপশহর মানে উপ অর্থে এখানে সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে উপশহর মানে হচ্ছে অব্যয়ভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। সমাস সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে থাকবে, কিন্তু দেখো এখানে উপশহর হচ্ছে অব্যয়ভাব সমাস।
কারণ এটা হচ্ছে হচ্ছে এই যে এখানে যে উপটা আছে, এখানে উপটা হচ্ছে সাদৃশ্য অর্থে বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো স্মৃতিসৌধ কোন সমাস? স্মৃতিসৌধ দেখো মধ্যপদলোপী কর্মদ্বয়, ষষ্ঠী তৎপুরুষ, উপমান, উপমিত। এটা আরো একবার হয়তো সমাধান করেছিলাম। দেখো স্মৃতিসৌধ হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বয়ের সমাস, অর্থাৎ স্মৃতিসৌধ লিখতে গেলে তোমার এখানে হচ্ছে একটা পদ লোপ পাবে, অর্থাৎ মাঝখানে যে পদটা সেটা লোপ পাবে, এবং স্মৃতিসৌধ হচ্ছে এই জন্য এটা কর্মদ্বয়ের সমাসের অন্তর্ভুক্ত। তারপর দেখো জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারক? কর্ম, করণ, অপদান, অধিকরণ। জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারক? এখানে কিন্তু বলা হয়েছে দেখো এখানে যে জনে জনে, জনে জনে কোন কারক? তো এখানে দেখো এখানে দেখো জনে জনে কোন কারক বোঝানো হয়েছে, তার আছে কি কর্ম, করণ, অপদান, অধিকরণ। তো হচ্ছে জিজ্ঞাসিব জনে জনে হচ্ছে কর্মকারকের অন্তর্ভুক্ত, যে জিজ্ঞাসিব জনে জনে অর্থাৎ জনে জনে জিজ্ঞাসা করবে। তারপর দেখো তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? অধিকরণ, অপদান, কর্ম, করণ। তিলে তৈল হয়, এখানে তিলে কোন কারক? এটা হচ্ছে আরেকবার সমাধান করেছি যে এখানে যে তিলে যেটা আছে সেইটা, এটা হচ্ছে অপদান কারক, আরেকবার ব্যাখ্যা দিয়েছিলাম। তারপর দেখো 53 নম্বর আছে, এটা হচ্ছে ব্যায়ামে শরীর ভালো থাকে। এখানে ব্যায়ামে কোন কারক? ব্যায়ামে বোঝানো, দেখো এখানে এই যে ব্যায়ামে যেটা এটা চেয়েছে যে ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে ব্যায়ামে কোন কারক আছে কি? দেখো কর্ম, করণ, অপদান, অধিকরণ। তাহলে হচ্ছে এটা হবে কি করণ কারক, অর্থাৎ এই যে তোমার ব্যায়াম, ব্যায়াম করলে শরীর ভালো থাকে। তো এখানে হচ্ছে ব্যায়াম মানে হচ্ছে এটা কাজ করা বোঝানো হয়েছে, অর্থাৎ তোমার ব্যায়ামে অর্থাৎ শরীর ভালো থাকে, যে ফিট রাখে ব্যায়ামে, তো ব্যায়ামটা হচ্ছে করণ। তারপর দেখো উপসর্গ শব্দর কোথায় বসে? উপসর্গ শব্দের আগে বসে, এটা আমরা আগে একবার সমাধান করেছি। তারপর দেখো বিজ্ঞান শব্দের বিবসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো নিখুঁত শব্দের নি কোন প্রকারের উপসর্গ? দেখো নিখুঁত শব্দের নি, এই যে নি যে আছে এটা, এটা কোন প্রকারের উপসর্গ? দেখো আছে কি খাঁটি বাংলা, তৎসম, ফার্সি এবং আরবি। তো নিখুঁত শব্দ নি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এবং এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা বলতে পারি। তারপর দেখো মহিমা শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? মহযোগ ইমন, মহযোগ ইমা, মহাযোগ ইমন এবং মহিযোগ মা। তো মহিমা শব্দের সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে মহযোগ ইমন, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো তোমরা যখন অনেকগুলো দেখবা, যেমন হচ্ছে নীলিমা আছে, নীলিমা আছে, এটাও নীলিমা শেষেও কিন্তু দেখবা এই যে ইমন এটা আছে। তো এই হচ্ছে মহিমা, মহিমা এখানে দেখো মহৎ যোগ ইমন, এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। তারপর দেখো গিন্নি শব্দে, গিন্নি কোন শ্রেণীর শব্দ? তৎসম, তদ্ভব, অর্ধতৎসম এবং দেশি। তো এটা বোধহয় আরো একবার সমাধান করেছিলাম যে অর্ধতৎসম শব্দ হচ্ছে গিন্নি। পাউরুটি কোন ভাষার শব্দ? পাউরুটি হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, আরেকবার হয়তো সমাধান করেছিলাম আমরা এটা। পাউরুটি পর্তুগিজ ভাষার শব্দ, প্রশ্নটা রিপিট হয়েছে মনে হচ্ছে। অগ্নি শব্দের সমর্থক শব্দ কোনটি? দেখো পাবক, সমীরণ, অর্ণব এবং অলোক। এটা একটু ঘুরিয়ে এসেছে, দেখো ওইখানে ছিল হচ্ছে অনল, এখানে আছে পাবক। দেখো সঠিক উত্তর হচ্ছে পাবক। এখানে দেখো আছে সমীরণ আছে, অর্ণব আছে, অলোক আছে, পাবক আছে। তো অগ্নি হচ্ছে আগুন, আগুন হচ্ছে দেখো অগ্নি, অনল, পাবক এগুলো হচ্ছে সব অগ্নির সমর্থক শব্দ বা আগুনের সমর্থক শব্দ। তারপরে দেখো একাদশী বৃহস্পতি বাগদাটির অর্থ কি? দারুণ বিপদ, সৌভাগ্যের বিষয়, অসম্ভব বস্তু, পরম শত্রু। এটা আরেকবার আমরা সমাধান করেছিলাম যে একাদশী বৃহস্পতি হচ্ছে সৌভাগ্যের বিষয়। এরপর দেখো হাত বাড়ি বাগদাটির অর্থ কি? হাত বাড়ি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। দানশীল, কৃপণ, চোর, অলস। তো দেখো দানশীল, কৃপণ, চোর, অলস। তো হাত বাড়ি হচ্ছে কৃপণ অর্থে ব্যবহৃত হয়, তো হাত বাড়ি হচ্ছে কৃপণ অর্থে ব্যবহৃত হয়। তারপর দেখো উড়নচণ্ডী বাগদাটির অর্থ কি? অমিতব্যয়ী, কৃপণ, চঞ্চল, সাহসী। উড়নচণ্ডী দেখো হাত বাড়ি ছিল কৃপণ, আর উড়নচণ্ডী হচ্ছে অমিতব্যয়ী, অর্থাৎ ইনি হচ্ছে মিতব্যয়ী না, অমিতব্যয়ী। অর্থাৎ হাত বাড়ি দেখো হাত বাড়ি হচ্ছে কৃপণ, কিন্তু অমিতব্যয়ী উড়নচণ্ডী হচ্ছে তিনি টাকা পয়সা সব উড়াই ফেলে, অর্থাৎ অমিতব্যয়ী, মিতব্যয়ী না, অর্থাৎ বুঝে শুনে খরচ করে না। তো
তোমরা বুঝতে পারছো এটা। তারপর দেখো অনুপ্রেরণার ইংরেজি পরিভাষা কোনটি? তোমরা এটা জানো যে অনুপ্রেরণা ইংরেজি পরিভাষা হচ্ছে ইন্সপিরেশন। তো এখানে ক নম্বরে সঠিক উত্তর দেওয়া আছে। দেখো দেখো ইন্সপিরেশন, অনুপ্রেরণা। দেখো যে আমরা জানি যে অনুপ্রেরণা অর্থ হচ্ছে ইন্সপিরেশন বা ইন্সপিরেশন মূলক অনেক ভিডিও তোমরা দেখো ইউটিউবে, ফেসবুকে। দেখো এখানে আছে 4টা অপশন আছে। দেখো ইনফরমেশন, ইনফরমেশন ইকুয়াল টু হচ্ছে তথ্য। তারপর দেখাচ্ছ ইনস্টিটিউশন আছে, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান। তারপর দেখো আছে ইনোভেশন, ঠিক আছে। আচ্ছা দেখো ইন্সপিরেশন অর্থ অনুপ্রেরণা। তারপর দেখো কোটা এর বাংলা পরিভাষা কি আছে? কি দেখো কোটা বরাদ্দ, অংশ, যথাংশ। তো কোটা শব্দের বাংলা পরিভাষা হচ্ছে যথাংশ। তোমরা যখন পরিভাষাগুলো পড়বে তখন কোটাটা অবশ্যই পাবে। তারপর দেখো আছে কি বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন জাতের ছেলে ছিল? ব্রাহ্মণ, কায়স্থ, মালো, বৈদ্য। তো আমরা যখন বিলাসী গল্পটা পড়েছি তখন হচ্ছে আমরা দেখতে পাবো যে বিলাসী গল্পটা লিখেছে কে? আমাদের শরৎচন্দ্র। দেখো উনি ব্রাহ্মণ, কায়স্থ, মালো এবং বৈদ্য, এখানে 4টা অপশন দেওয়া আছে। তো মৃত্যুঞ্জয় হচ্ছে কায়স্থ বংশের ছেলে ছিল। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় হচ্ছে কোন জাতের ছেলে ছিল? কায়স্থ। আচ্ছা তারপর আমরা দেখি বিলাসী গল্পের সাপুরদের সবচেয়ে বড় লাভের ব্যবসা কি ছিল? সাপ ধরা, শেকড় বিক্রি, খেলা দেখানো, ঝাড়ফুঁক। আমরা যখন বিলাসী গল্পটা পড়বো তখন এখানে কিন্তু একদম সুন্দর করে স্পষ্ট ভাষায় লেখা আছে যে সাপুরদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শেকড় বিক্রি করা। এটা হচ্ছে সাপুরদের একটা লাভের ব্যবসা, শেকড় বিক্রি। তো শেকড় বিক্রি হচ্ছে সঠিক অ্যান্সার, এবং এটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখবা। তারপর দেখো আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের কর্ণধার কে? তিনি নিজে। এটাও একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। তিনি নিজে, সঠিক অ্যান্সার। তারপর দেখো রেইনকোট গল্পে নুরুল হুদা কার আসবাবপত্র সামলাতেন? ডক্টর আফাজ আহমেদ। রেইনকোট গল্পের এখানে হচ্ছে সবগুলোই হচ্ছে রেইনকোট গল্পের চরিত্র। মিন্টু, ইসহাক। মিন্টু ছিল হচ্ছে পিয়ন, ইসহাক ছিল প্রিন্সিপাল ছিল, এবং ডক্টর আফাজ আহমেদ, ডক্টর আফাজ আহমেদ হচ্ছে রেইনকোট গল্পের যে হচ্ছে নুরুল হুদা আসবাবপত্র, ডক্টর আফাজ আহমেদের আসবাবপত্র সামলাতেন। তারপর দেখো রেইনকোট গল্পে নুরুল হুদার শ্যালকের নাম কি? এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, মনে রাখবা। এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। রেইনকোট গল্পের নুরুল হুদার শ্যালকের নাম কি? নুরুল হুদার শ্যালকের নাম ছিল কি? মিন্টু। মিন্টু কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছিল। নুরুল হুদার শ্যালক হচ্ছে মিন্টু। মিন্টু হচ্ছে মুক্তিযুদ্ধে গিয়েছিল, আমরা গল্পের ভিতরে পাই। তারপর দেখো মাসি পিসি গল্পে আল্লাদির স্বামীর নাম কি ছিল? এই প্রশ্নটা রিপিট হয়েছে, যোগু। মাসি পিসি গল্পে আল্লাদির স্বামীর নাম ছিল যোগু। এখানে কৈলেশ, কানাই, যোগু, গোকুল সবগুলোই মাসি পিসি গল্পের একটি চরিত্র। তো আমরা জানি যে মাসি পিসি গল্পে আল্লাদির স্বামীর নাম ছিল যোগু। তারপর দেখো 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের অনশন বানিয়েছিলেন কে? তোমরা দেখো 52 দিনগুলো যে একটা রচনা হচ্ছে রচনা আছে বা গল্প আছে, এখানে দেখো মহিউদ্দিন রফিক, মহিউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী। এখানে বলা হয়েছে কি দেখো 52 দিনগুলো রচনায় শেখ মুজিবুর রহমানের অনশন বানিয়েছিলেন কে? তো দেখো এখানে দেখো তোমাকে একটা জিনিস দেখাই। এখানে দেখো এখানে যে মহিউদ্দিন আছে এবং এখানে আছে মহিউদ্দিন আহমেদ, এই দুইটা কিন্তু কনফিউশন বিষয় যে মহিউদ্দিন হবে নাকি মহিউদ্দিন আহমেদ হবে। তো তুমি দেখো এখানে যে এই যে মহিউদ্দিন আছে, এই মহিউদ্দিন হচ্ছে মহি নামে পরিচিত ছিল। অর্থাৎ এই যে তোমার শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে উনি কি বলে নির্বাচনী প্রচারণা করতেছিল, তখন এই ছেলেটা খুবই গোপালগঞ্জে সক্রিয় ছিল বা ওনার সাথে প্রচারণা বা ভোটারচক করেছিল ইলেকশনের সময়। তো ও হচ্ছে যখন শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল এক জেল থেকে অন্য জেলে, তখন ও হচ্ছে মহি সাইকেলে করে যাচ্ছিল, তখন মহিকে ডেকে শেখ মুজিবুর রহমান বলছিল যে আমাদেরকে অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই হচ্ছে সেই মহি, অর্থাৎ এই মহিউদ্দিন হবে না। এখানে সঠিক উত্তর হবে মহিউদ্দিন আহমেদ। অর্থাৎ বঙ্গবন্ধুর সাথী বা শেখ মুজিবুর রহমানের সাথী একত্রেই এক জেলে ছিলেন এবং দুজনেই অনশন করেছিলেন মহিউদ্দিন আহমেদ, এবং মহিউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে ডাবের পানি খাইয়ে অনশন বানিয়েছিলেন। কি পানি খাইয়েছিলেন? ডাবের পানি। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। আচ্ছা তারপর দেখো বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা, বিশ্ববাসীর দোলন চাপা, ফণী মনসা। তো বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কবি কাব্যের অন্তর্গত। এটা আরেকবার সমাধান করেছিলাম আমরা। তারপর দেখো বিদ্রোহী কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়? এখানে দেখো বিদ্রোহী কবিতার সাপ্তাহিক
বিজলি পত্রিকা, এখানে আছে কি দেখো, নাঙ্গল, সওগাত, ধূমকেতু, তিনটেই হচ্ছে পত্রিকার নাম। তো বিজলি যে পত্রিকাটা ছিল, সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তারপর দেখো, তাহারই পরে মনে কবিতায় কবির মন কোন ঋতুর জন্য ব্যাকুল, আছে কি দেখো, শরৎ, বসন্ত, বর্ষা এবং শীত। আচ্ছা, তো আমরা জানি যে তাহারই পরে মনে যে একটা বিখ্যাত কবিতা আছে, এখানে হচ্ছে কবির যে বেদনা বিতুর হৃদয়ের অনুভূতি এবং তার মন হচ্ছে বসন্ত আসার অপেক্ষার জন্য ব্যাকুল ছিল। তো শীতের পরেই বসন্ত আসে, তো বসন্ত ঋতুর জন্য তার মন খুবই বিহ্বল বা ব্যাকুল ছিল। তো এখানে হচ্ছে হবে বসন্ত। তারপর দেখো, 18 বছর বয়সে কবিতায় এই বয়স কিসের সাথে লড়াই করে, জরা, মৃত্যু, বাধা, সবকটি। আমরা এই প্রশ্নের অ্যান্সার অনেক আগেও করেছি একবার। তারপর দেখো, ঐকতান কবিতায় কবির জীবনের খাতটি কেমন, পূর্ণ, শূন্য, বিচিত্র, কৃপণ। ঐকতান কবিতায় যারা পড়েছো তারা দেখেছো যে ঐকতান কবিতায় কবির জীবনের খাতাটি হচ্ছে শূন্য, পূর্ণ না, বিচিত্র না, কৃপণ না, অর্থাৎ শূন্য। তারপর দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার রক্তের কথা বলা হয়েছে, রফিক, সালাম, বরকত, সবকটি। এটার সমাধান আমরা আরেকবার করেছি, অর্থাৎ সবকটি মানে তিনজনের কথাই বলা হয়েছে, অর্থাৎ 1952 সালে 21 ফেব্রুয়ারি যারা রক্ত দিয়েছেন, এখানে এর মধ্যে তিনজনের অন্যতম ভাষা শহীদদের নামই এখানে নেওয়া হয়েছে, অর্থাৎ সবকটি সঠিক আনসার। তারপর দেখো, নুরুদ্দিনের সারা জীবন নাটকের পটভূমি কি, মুক্তিযুদ্ধ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, তেবাগা আন্দোলন। তো নুরুদ্দিনের সারা জীবন যে নাটক আছে, আচ্ছা দেখো, এটায় নুরুদ্দিনের সারা জীবন, আই থিঙ্ক এটা কবিতা, মেবি আই থিঙ্ক কবিতা, এখানে নাটক বোধহয় একটু ভুলে লেখা হয়েছে। আচ্ছা যাই হোক, মুক্তিযুদ্ধ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, হচ্ছে কৃষক বিদ্রোহ, অর্থাৎ কৃষকদের নিয়ে এই আন্দোলনটা বা বিদ্রোহটা হয়েছিল। তারপর দেখো, লালসাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রকে, মজিদ, খালেক ব্যাপারী, রহিমা, জমিলা। লালসাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, আমরা কিন্তু এটা জানি। এখানে দেখো, খালেক ব্যাপারী হচ্ছে গ্রামের মাতবর কিসিমের লোক, রহিমা হচ্ছে কে, খালেক ব্যাপারী হচ্ছে মাতবর শ্রেণীর লোক, রহিমা হচ্ছে মজিদের প্রথম স্ত্রী এবং জমিলা হচ্ছে মজিদের দ্বিতীয় স্ত্রী। তো তাইলে এখানে হচ্ছে লালসাল উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ, যিনি হচ্ছে পীরের সাধক হিসেবে বা মুরিদ হিসেবে গ্রামে এসেছিলেন এবং তার ধর্ম ব্যবসা চালাচ্ছিলেন। তারপর দেখো, মজিদ কোন গ্রাম থেকে মহম্মদনগর এসেছিল, তো এখানে উল্লেখ আছে যে দেখো, এখানে মধুপুর আছে, নোয়াখালী আছে, গারোপাড়া আছে এবং শ্রীপুর আছে। তো তোমরা যখন হচ্ছে লালসাল উপন্যাসটি পড়বে তখন দেখবে যে ওখানে উল্লেখ আছে যে গারো পাহাড় থেকে মসজিদ এসেছিল, কারণ গারো পাহাড়ে হচ্ছে খাবারের অনেক সংকট ছিল, তাছাড়া তাদের নিরাপত্তার ঝুঁকি ছিল, এই জন্য তারা মসজিদ গারো পাহাড় থেকে মূলত পেটের জন্যই সে হচ্ছে গারো পাহাড় থেকেই মহম্মদনগর এসেছিল। লালসাল উপন্যাসের মসজিদের দ্বিতীয় স্ত্রীর নাম কি? আচ্ছা, আমরা একটু আগে আলোচনা করেছি যে এই যে রহিমা হচ্ছে প্রথম স্ত্রী মজিদের, জমিলা হচ্ছে দ্বিতীয় স্ত্রী, হাসিনা এবং আমেনা। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে জমিলা হচ্ছে সঠিক আনসার। লালসাল উপন্যাসের মসজিদের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জমিলা। তারপর দেখো, সিরাজউদ্দৌলা নাটকের প্রধান বিশ্বাসঘাতক কে? এটা তো মীর জাফর, কারণ আমরা হচ্ছে এটা জানি, ইতিহাসের থেকে আমরা জানি যে সিরাজউদ্দৌলা নাটকের প্রধান বিশ্বাসঘাতক হচ্ছে মীর জাফর। এখানে দেখো, উমিচাঁদ আছে, জগৎচাঁদ, রাজবল্লভ, তিনজনই হচ্ছে এরা সিরাজউদ্দৌলার রাজসভায় গুরুত্বপূর্ণ কোনো কাজে নিযুক্ত ছিল। তো এখানে হচ্ছে মীর জাফর ছিল সেনাপ্রধান, অর্থাৎ তার যে বাহিনী ছিল এসব বাহিনীর হচ্ছে প্রধান ছিল মীর জাফর, এবং মীর জাফরই প্রধান বিশ্বাসঘাতক ছিল। আচ্ছা, তারপর দেখো, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম কি ছিল? এখানে আছে কি দেখো, লুৎফুন্নেসা, গসিটি বেগম, আমেনা এবং মরিয়ম। তো এখানে হচ্ছে গসিটি বেগম কে ছিল? সিরাজের খালা, এবং লুৎফুন্নেসা ছিল সিরাজের স্ত্রী। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে লুৎফুন্নেসা। আচ্ছা, তারপরে দেখো, আমেনা ছিল হচ্ছে
আচ্ছা দেখো, আমরা এই দুটো যে অপশন দেখো, খুব বেশি দুটো অপশন থাকে, লুৎফুন্নেসা, গসিটি বেগম। আচ্ছা এই দুটোর ভিতরে হচ্ছে দেখো, সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল হচ্ছে লুৎফুন্নেসা এবং গসিটি বেগম ছিল সিরাজের খালা। তো এরপরটা আমরা চলে যাই, দেখো নবাব সিরাজউদ্দৌলার রাজধানীর নাম কি ছিল? এখানে আছে দেখো ঢাকা, মুর্শিদাবাদ, কলকাতা, পাটনা। তো আমরা যখন সিরাজউদ্দৌলা উপন্যাসটি তোমরা পড়ছো, তখন তোমরা দেখবে যে সিরাজউদ্দৌলার রাজধানী ছিল মূলত মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে হচ্ছে পাটনাটা হচ্ছে সিরাজউদ্দৌলার বন্ধুরা এখানে থাকতো, এবং পাটনায় যখন সিরাজউদ্দৌলা যুদ্ধে হারে, তখন সে পাটনা গিয়েছিল নতুন করে তার রাজ্য উদ্ধারের জন্য। তারপর দেখো বাংলা গদ্যের জনককে? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা আরেকবার এটা সমাধান করেছি এবং ব্যাখ্যাও করেছি। তারপরে দেখো বাংলা সনেটের জনককে? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। বাংলা সনেটের জনককে? এটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে। বাংলা সনেটের জনক দেখো মাইকেল মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, ফরুক আহমেদ, রবীন্দ্রনাথ। এখানে চারজনই কিন্তু বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কিন্তু স্পেশালি যে সনেট, সনেট হচ্ছে চতুর্দশপতি যে কবিতা, এই চতুর্দশপতি কবিতা অর্থাৎ বাংলা সনেটের হচ্ছে জনক মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, তো এরপরটা আমরা যাই। দেখো এরপর আছে শেষের কবিতা কোন ধরনের রচনা? তো শেষের কবিতা হচ্ছে উপন্যাস, আমরা এর মধ্যে ইতিপূর্বে আলোচনা করেছি। এরপর দেখো কবর নাটকটি কার লেখা? কবর নাটকটি মনির চৌধুরীর লেখা, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তারপর দেখো বনলতা সেন কাব্যের রচয়িতা কে? আচ্ছা বনলতা সেন হচ্ছে জীবনানন্দ দাশ, রিপিট প্রশ্ন হয়েছে। তারপরে রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? রক্তাক্ত প্রান্তর অপশনে আছে কি দেখো, মনির চৌধুরী, শওকত ওসমান, সেইনা হোসেন, আখতারুজ্জামান ইলিয়াস। তো রক্তাক্ত প্রান্তর হচ্ছে মনির চৌধুরীর একটা বিখ্যাত নাটক। তারপরে দেখি চরিত ভাষার প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তারপর দেখো পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক আছে, শওকত ওসমান, মনির চৌধুরী এবং সেলিনা হোসেন। তো এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের লেখা। এখানে যে চারজন আছে, চারজনই বাংলা সাহিত্যের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তো পায়ের আওয়াজ পাওয়া যায় এটি স্পেশালি সৈয়দ শামসুল হক লিখেছেন তার কাব্যনাট্য। রবীন্দ্রনাথের ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং কিসের জন্য পেয়েছিলেন? গীতাঞ্জলি, এই যে গীতাঞ্জলি কাব্য এবং এই যে সং অফ ফরেন্স, এটা ইংরেজি অনুবাদ হচ্ছে গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর দেখো জীবনানন্দ দাশ কোন নদীর তীরের কবি হিসেবে পরিচিত? দানশিরি নদীর তীরের কবি হিসেবে পরিচিত। অর্থাৎ একটা লাইনই আছে যে আবার আসিব ফিরে দানশিরির তীরে এই বাংলায়। তো জীবনানন্দ দাশকে মূলত দানশিরি নদীর তীরের কবি হিসেবেই পরিচয় দেয়া হয়। তারপর দেখো অর্ধমাত্রার বর্ণ কয়টি? আচ্ছা দেখো অর্ধমাত্রার বর্ণ দেখো 7টি, 8টি, 10টি এবং 11টি। তো অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, মাত্রাহীন হচ্ছে 10টি। এটা এর আগেও একবার সমাধান করেছি। তো অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। তারপর দেখো উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? উদ যোগ হার। উদ্ধার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যোগ হার। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কত বছর আগে অনাথ হয়েছিল? তো বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কত বছর আগে অনাথ হয়েছিল? দেখো কি কি আছে এখানে, 8 থেকে 10 বছর, 10 থেকে 11 বছর, 12 থেকে 13 বছর, 15 থেকে 16 বছর। তো 10 থেকে 11 বছর, এটা তোমরা যখন এই পাঠ্যটা পড়বে এটার ভিতরে স্পষ্ট করে এটা লেখা আছে। উপশহর কোন সমাসের উদাহরণ? উপশহর উপ এখানে সদৃশ অর্থে ব্যবহৃত হয়েছে। উপশহর হচ্ছে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। দেখো উপ শব্দটি হচ্ছে সদৃশ অর্থ বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে, তো এটা অব্যয়ীভাব সমাস। তারপর দেখো জীবনানন্দ দাশ প্রধানত কোন কাব্যের জন্য রূপসী বাংলার হিসেবে কবি হিসেবে পরিচিত ছিল? আছে কি ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। তারপর দেখো আছে কি ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, জরাপালক। এখানে যেগুলো আছে এগুলো সবই হচ্ছে জীবনানন্দ দাশেরই লেখা। ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, রূপসী বাংলা, জরাপালক, স্পেশালি সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো মানের তার কাব্য। তো এখানে হচ্ছে জীবনানন্দ দাশ মূলত রূপসী বাংলা যে কাব্যটি ছিল এটার জন্যই উনি মূলত হচ্ছে রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত ছিল। তো এটা হচ্ছে 100 নম্বর এমসিকিউ, এবং আমরা আজকে 100টি এমসিকিউ সমাধান করেছি।
তো 100 নম্বর এমসিকিউতে ছিল দেখো জীবন্ত দাস দিয়ে শেষ হয়েছে। তো জীবন্ত দাস মূলত রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত ছিল রূপসী বাংলা কাব্যের মাধ্যমে, অর্থাৎ রূপসী বাংলা কাব্য উনি লেখার মাধ্যমে হচ্ছে উনি রূপসী বাংলার কবি হিসেবে পরিচিত পেয়েছে। এছাড়াও ধূসর পাণ্ডুলিপি, বনরদর্শন তোমরা একটা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত কবিতা তোমরা জানো। তারপর ঝরা পালক, এটাও একটা গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত কবিতা। আচ্ছা, তো এতক্ষণ যারা তোমরা আমার সাথে যুক্ত ছিলে, অর্থাৎ মনোযোগ দিয়ে আমাদের পুরো ক্লাসটা দেখেছো, তোমরা হচ্ছে যারা এত 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 সময় নিয়ে, এত ধৈর্য নিয়ে ক্লাসটি উপভোগ করেছো এবং এতগুলো এমসিকিউ সমাধানের সঙ্গে ছিলে, সকলকে আমার পক্ষ থেকে এবং ইনোভেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সকলে খুব গোছালোভাবে প্রস্তুতি নিবে এবং সামনের যে তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি যুদ্ধ আছে সেগুলো খুব সুন্দর এবং সাবলীলভাবে পার করবে সেই প্রত্যাশা করি। এবং তোমরা অবশ্যই ইনোভেশনের সাথে থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সিফাত, সিফাত